ওদের ম্যাক্রো ইকোনমিক্সের যে চ্যাপ্টারটা আমি পড়াচ্ছি সেই চ্যাপ্টারের ভেতরে ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেনকে নিয়ে আলোচনা করি। তবে তোদের একটা কথা বলি যে এই যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি, মানে বিগত 35 ইয়ার্স ধরে যে ইকোনমিক্সটা পড়াচ্ছি, এইরকমভাবে এত ডিটেল ডিসকাশন এই টপিকটার ওপর মনে হয় জীবনে প্রথমবার করতে যাচ্ছি। তো কথায় বলে যাবৎ বাঁচি তাবৎ শিখি, মানে যতদিন বাঁচি ততদিন শেখবার চেষ্টা করি। তো তোদের মতন আমিও প্রতিনিয়ত শিখছি। তো সেই শেখার তাগিদ থেকে এই জায়গাটাকে একটু ভালো করে ডিসকাস করবার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, যে জাতীয় আয় পরিমাপ পদ্ধতি ভীষণ ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। জাতীয় আয় পরিমাপ পদ্ধতি, হাউ ক্যান ইউ মেজার ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, এটা যদি একসাথে কোশ্চেনটা দেয়, মানে জাতীয় আয় পরিমাপের 3টে পদ্ধতি আছে। কি কি? একটা হচ্ছে উৎপাদন পদ্ধতি, যেটাকে বলা হয় হচ্ছে 1 নাম্বার উৎপাদন শুমারি পদ্ধতি, অথবা হচ্ছে উৎপাদন পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে আয় পদ্ধতি, আর নাম্বার 3 হচ্ছে ব্যয় পদ্ধতি। ঠিক আছে? প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড আর এক্সপেন্ডিচার মেথড। তো আমি প্রথম পদ্ধতিটা ফার্স্ট ভিডিওয়ে ডিসকাস করব, উৎপাদন শুমারি পদ্ধতি বা উৎপাদন পদ্ধতি। পরের ভিডিওতে বাকি দুটো বলবো। তার কারণ হচ্ছে যে প্রথম পদ্ধতিটা বেশ বড় এবং একটু জটিল, একটু বলি ভালো করে। তো আমরা এর আগে যখন জাতীয় আয় আলোচনা করেছিলাম তখন কি দেখেছিলাম, যে কোনো একটা দেশে সারা বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় সেটাকে বলা হয় হচ্ছে স্থূল জাতীয় উৎপাদন। ঠিক আছে? আর এটাকেই যখন অর্থমূল্যে প্রকাশ করা হয় তখন সেটাকেই বলা হয় কোনো একটা দেশের জাতীয় আয়। তো ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো একটা দেশের আমরা যদি মানে যেখান থেকে জিনিসগুলো তৈরি হচ্ছে, মানে একটা দেশের তো শিল্প সামগ্রী বা জিনিসক্ষেত্র মানে জিনিসপত্র তৈরি হয়, তা তৈরি হওয়ার ক্ষেত্রে 3টে ক্ষেত্র থাকে। কি কি? একটা হচ্ছে কি, প্রথম ক্ষেত্রটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র। প্রথম ক্ষেত্রটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্র, দ্বিতীয়টা হচ্ছে মাধ্যমিক ক্ষেত্র, আর তৃতীয়টা হচ্ছে তৃতীয় ক্ষেত্র। এটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র। আর এই 3টে ক্ষেত্র থেকে জিনিসপত্র তৈরি হয়। আমি মনে করলাম প্রাথমিক ক্ষেত্রকে Q1, যেখান থেকে যে জিনিসপত্রগুলো তৈরি হয়, মাধ্যমিক ক্ষেত্র থেকে Q2, আর তৃতীয় ক্ষেত্র থেকে আমার উৎপাদনের পরিমাণ হচ্ছে Q3। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বছরে প্রাথমিক, মাধ্যমিক আর এই তৃতীয় ক্ষেত্রটাকে আমরা বলতে পারি সেবামূলক ক্ষেত্র। এই 3টে ক্ষেত্র থেকে আমার যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি হয় সেটাই হচ্ছে গ্রস। গ্রস হচ্ছে তো ন্যাশনাল প্রোডাক্ট। আমি মনে করলাম প্রাথমিক ক্ষেত্রের এক ইউনিট দ্রব্যের দাম P1, এটা P2, আর এটা মনে করলাম P3। তাহলে বাজার দামে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, তাহলে আমরা কি বলবো? Q1 P1 প্লাস Q2 ইন্টু P2 প্লাস Q3 ইন্টু P3। এই হচ্ছে আমার জিএনপির ভ্যালুয়েশন হলো। এবার এই যে জিএনপিটা তৈরি হলো, তাহলে জিএনপিটা তৈরি হওয়ার ক্ষেত্রে কি হলো, যে জিএনপি যখন তৈরি হচ্ছে, যখন মাল তৈরি হচ্ছে, তখন তো নিশ্চয়ই এর কিছু ক্ষয়ক্ষতি হয়, মানে অপচয় হয়। যখনই অপচয় হচ্ছে তখনই আমরা কি পাচ্ছি? এনএনপি, অ্যাট মার্কেট প্রাইস। তাহলে আমরা কি বলবো? জিএনপি থেকে আমরা যদি ডেপ্রিসিয়েশন মাইনাস করি তাহলে আমরা পাবো হচ্ছে এনএনপি অ্যাট মার্কেট প্রাইস। হলো। এবার
এই যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এই যে কথাটা লিখেছি, এখান থেকে কি হবে যে বিদেশ থেকে আমি লিখেছি ন্যাশনাল, তাই না, ন্যাশনাল কথাটা লিখেছি। তা সেই জন্য দেখি আমার নোটসের মধ্যে বলা আছে আবার মোট জাতীয় উৎপাদন থেকে যদি বিদেশ থেকে অর্জিত নিট আয় পাওয়া, অর্জিত নিট আয় বাদ দেওয়া হয়, তাহলে বাজার দামে মোট অন্তর্দেশীয় উৎপাদন পাওয়া যায়। তাহলে বাজার দামে মোট অন্তর্দেশীয় উৎপাদন, তার কারণটা হচ্ছে কি যে আমি বিদেশ থেকে যে টাকাটা রোজগার করছি সেটা তো বিদেশের রোজগার, তাই না, সেটা তো আমার দেশের রোজগার নয়। মানে বিদেশ থেকে টাকাটা আর্ন করছি, দেশে আর্ন করি, সেটাকে বাদ দিলে আমরা পাই হচ্ছে কি যে নেট মানে অন্তর্দেশীয় মোট অন্তর্দেশীয় উৎপাদন। এবার আমি যদি বলি যে তাহলে এখান থেকে তাহলে যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তাহলে গ্রস তো ডোমেস্টিক প্রোডাক্ট বলতে কি বুঝবো, জিএনপি মাইনাস বিদেশ থেকে অর্জিত আয় হলো। এই হয়ে যাওয়ার পর আমি যদি আবার বলি যে এখান থেকে আমি এনডিপি বার করতে চাই, এনডিপি বার করতে চাই, তাহলে কি করবি, জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিবি। ঠিক আছে, এইগুলো একটু জাস্ট নজর করলেই হয়ে যায়। আর তাহলে মোট অন্তর্দেশীয় উৎপাদন থেকে বিদেশ থেকে অর্জিত আয়কে বাদ দেব, আর যখন এনডিপি বার করব জিএনপি থেকে ডেপ্রিসিয়েশনকে বাদ দেব। এই অবধি হয়ে যাওয়ার পর তাহলে এগুলো তো মানে আমরা কি করছি, যে জিনিসগুলো তৈরি করছি সেই জিনিসগুলো তৈরি করবার একটা ক্যালকুলেশন করছি। যখন মানে নেট বার করছি তখন ডেপ্রিসিয়েশন বার করছি, কখনো বিদেশ থেকে অর্জিত আয় বাদ দিচ্ছি। এইগুলো করবার সময় বেশ কিছু জিনিসকে আমার নজর রাখতে হয়। কি ব্যাপারটা হচ্ছে কি যে যখন আমি যখন এই প্রোডাক্টকে মেজার করব তখন সবসময় ফাইনাল গুডস মানে আমরা যেটা কস্টিংয়ে পড়ছি সবসময় ফিনিশ প্রোডাক্টকেই ক্যালকুলেশন করব, ওয়ার্ক ইন প্রোগ্রেসকে ক্যালকুলেশন করব না। কেন, তার কারণটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস তো ফিনিশ গুডসে পরিণত হচ্ছে। তাহলে একবার ওয়ার্কিং গুডস ক্যালকুলেট করবি, ফিনিশ গুডসকে ক্যালকুলেট করবি, তাহলে দুবার ক্যালকুলেট হয়ে যাচ্ছে। তার মানে এটা মানে দুবার গণনার একটা সমস্যা তৈরি হয়। তো সেই জন্য এখানে একটা কথা বলছে যে মূল্য সংযোগ পদ্ধতি ব্যবহার করা হয়, ভ্যালু অ্যাডেড মেথড। তা ভ্যালু অ্যাডেড মেথড বলতে কি বোঝায়, ভ্যালু অ্যাডেড মেথড বলতে বোঝায় যে আমি যখন দ্রব্য তৈরি করছি তখন আমি ইনপুট দিচ্ছি আর তার বিনিময়ে আউটপুট বেরিয়ে আসছে। এই ইনপুট আর আউটপুটের মধ্যে তো একটা তো ডিফারেন্স তৈরি হচ্ছে। সেই ডিফারেন্সটা কি করতে হয়, সেই ডিফারেন্সটা আবার ক্যালকুলেট করে ওইটার মধ্যে ইনজেক্ট করতে হয়, মানে প্লাস করতে হয়, তাহলে অরিজিনাল জায়গাটা পাওয়া যায়। এটাকে বলা হয় হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, ভ্যালু অ্যাডেড মেথড। দ্বিতীয়ত কি বলছে, কোনো দেশ যে সমস্ত দ্রব্য বিদেশ থেকে রপ্তানি করে, মানে কোনো দেশ যেগুলো বিদেশে রপ্তানি করে, তাহলে বিদেশে রপ্তানি করে, যখন বিদেশে রপ্তানি করা হয় তখন কি হয়, দেশের যে সমস্ত উৎপাদিত দ্রব্য সামগ্রী সেগুলো বিদেশের বাজারে বিক্রি করা হয়, সেগুলো তো আমার দেশেরই উৎপাদন, তাহলে সেগুলোকে যোগ করতে হবে। আর যদি বিদেশ থেকে কোনো কিছু আমদানি করা হয় যেটা তো অন্য দেশের উৎপাদন, সেটাকে মাইনাস করতে হবে। তারপর মোট জাতীয় উৎপাদন হিসাব করবার সময় বর্তমান বছরে উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রী অন্তর্ভুক্ত করতে হয়। উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রী অন্তর্ভুক্ত করতে হয় মানে কীরকম ব্যাপারটা, ধর একটা নতুন বাড়ি যদি তৈরি হয় তাহলে সেটাকে আমি অন্তর্ভুক্ত করব, কিন্তু পুরনো একটা বাড়ি মানে অনেক বছর আগে, কেন অনেক বছর আগে, আমি তো তাহলে বর্তমান সময়ের জাতীয় আয় হিসাব করছি, অনেক বছর আগের একটা বাড়ির কি করছি, কোনো একটা অংশ বাজারে বিক্রি করছি, সেটাকে আমরা কনসিডার করব না। ঠিক আছে, তারপরে সরকার প্রতিরক্ষা খাতে অনেক টাকা ব্যয় করে, সেগুলো কিন্তু বাজারে বিক্রি হয় না, যেমন ডিফেন্সে, যেমন পুলিশে, এই সমস্ত জায়গায়। তাহলে সেগুলো তো একটা বাজার দাম আছে, তাহলে সেগুলোকেও এর মধ্যে বাজার দামের সাথে মাল্টিপ্লাই করে অন্তর্ভুক্ত করা হয়, মানে ইনক্লুড করা হয়। ব্যাপারটা হচ্ছে যে বিভিন্ন বৎসরে কি হচ্ছে, বাজার দামের একটা পরিবর্তন হয়, স্বাভাবিকভাবে ইনফ্লেশন হয়, ডিফ্লেশন হয়, তাহলে সেই দিকে বাজার দামের দিকেরও কিন্তু নজর রাখতে হবে, যে বাজার দামের ফ্লাকচুয়েশনটা কি হচ্ছে সেটাও কিন্তু ক্যালকুলেশন করবার সময় আমাকে হিসাবভুক্ত করতে হবে। এই হচ্ছে মোটামুটি উৎপাদন পদ্ধতি। আমি পরবর্তী ভিডিওয়ে চেষ্টা করছি পরের দুটোকে কভার করে দেওয়ার। এটা ভালো করে দেখে আমাকে একটু মন্তব্য কর কতটা বুঝলি।